নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি। পাক বাহিনীর হামলায় নিহত 15, আহত শতাধিক, দাবি তালেবান সরকারের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর হামলা, 9 জন নিহত, আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর। হামাস নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না, দাবি আরাকচির। বিভিন্ন দেশে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ। ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের তথ্য ফাঁস। রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। খার্কিভে হাসপাতালে ড্রোন হামলা, আহত অর্ধ শতাধিক। বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহরও। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। এবং জেনজির বিক্ষোভের সুযোগ নিল মাদাগাস্কারের সেনাবাহিনী। প্রেসিডেন্টকে অভিশংসনের পর রাষ্ট্র ক্ষমতায় সামরিক বাহিনী। 60 দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ আদালতের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই চাকসু নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ পর শুরু হবে গণনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আসছেন সহকর্মী আলামিন তুষার এবং ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, 4টা 1 বাজছে এখন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং এখানে যারা পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সেই কথাই বলছেন। পোলিং এজেন্টদেরকে তারা আসলে সেই নির্দেশনা দিচ্ছেন যে কোনো ধরনের কেউ আছে কিনা। এবং আমরা বাইরের যে লম্বা, এর আগে আপনাদেরকে দর্শক দেখালাম যে লম্বা যেই সিরিয়াল ছিল, লম্বা যেই সারি ছিল, সেটি কিন্তু এখন নেই। আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তাদের যে বাকি থাকা যে ওয়েমার শিটগুলো রয়েছে সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছেন। সেই সার্বিক ব্যাপারগুলো তারা কিন্তু খেয়াল করছেন। তবে এখনও কিন্তু যারা আসলে ভেতরে রয়েছেন গোপন কক্ষগুলোতে, তারা কিন্তু তাদের ভোট শেষ করবেন এবং ব্যালট পেপার কিন্তু তারা বাক্সে রাখছেন। মানে শেষ মুহূর্ত পর্যন্ত যারা এসেছেন একদম সময় মুহূর্ত তাদের কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে এবং এখনও পর্যন্ত ভোটদান চলছে বলাই চলে। কারণ ভেতরে যারা আসলে রয়েছেন গোপন কক্ষগুলোতে তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং সারাদিন এই যে বিএনসিসি থেকে শুরু করে যারা আসলে এখানে অন্যান্য ভোটারদেরকে সহায়তা করেছেন তারা শেষ মুহূর্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সারাদিন অন্যান্যদের সাহায্য করেছেন, এখন তাদের ভোটাধিকার প্রয়োগ আসলে তারা করছেন। এছাড়া পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও, তাদের মধ্যেও আমরা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে তেমন কোনো ধরনের অভিযোগ বা এই জিনিসগুলো আসলে খুব একটা পাইনি। এবং পোলিং অফিসাররাও আনুষ্ঠানিকভাবে তারা আসলে এখন তাদের যে ওয়েমার শিটগুলো রয়েছে সেগুলো কতগুলো বাকি রয়েছে, কি অবস্থা না অবস্থা, সেগুলো আসলে গুনে এবং কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেটা যখন আমরা প্রশ্ন করেছিলাম, এখনও যেহেতু তারা আসলে সেটা গুনছেন, সেটা মাথায় রেখে কিন্তু তারা যেটা বললেন আমাদেরকে, আনুমানিক 65% ভোট কাস্ট হয়েছে এমনটা আসলে তারা ধারণা করছেন। আনুষ্ঠানিকভাবে তারা আসলে এখনও, দর্শক আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু গুনে দেখছেন যে কতগুলো ভোট আসলে এই কেন্দ্রটিতে, আমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেই কক্ষে দাঁড়িয়ে আছি সেই কক্ষে হয়েছে, সেটা কিন্তু তারা আসলে দেখছেন। এবং ওয়েমার শিটগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন যেন বাকি জন। এবং এরই মধ্যে কিন্তু দরজাও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, যেই কক্ষটি রয়েছে সেই কক্ষটি যেন বাইরে থেকে আর কেউ যেন এইটা না করতে পারেন। এবং দর্শক এখনও যেমনটা বলছিলাম যে আমি দেখতে পাচ্ছি যে 13টি যে পোলিং বুথ রয়েছে তার মধ্যে 4 থেকে 5টির মধ্যে 4-5 জন ভোটার এখন অবস্থান করছেন। তাদের ভোট প্রক্রিয়া শেষ হলেই, এখানকার আনুষ্ঠানিকতা শেষ হলেই এখানের আনুষ্ঠানিকভাবে এখানকার ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, তিনি আছেন আরেক প্রান্তে, সেখানে আমরা যাব ফারজানা লিপির কাছে। 4টায় একদম পুরোপুরি ভোট যে প্রয়োগ সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরও 4টা বাজার 2-1 সেকেন্ড আগে যারা এসেছেন কয়েকজন, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গেছে, তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি যে কেন্দ্রে আছি বিজ্ঞান অনুষদ, এখানে আমরা 3:30 পর্যন্ত জানতে পেরেছি প্রায় 70% ভোট পড়েছে, যেখানে 3টি হলের প্রায় 4,500 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। এবং পুরো যে 15টা অনুষদের যে ভোট কেন্দ্র, সেখানে
আমরা জানতে পেরেছি 3টা পর্যন্ত প্রায় 55% ভোট পড়েছে এবং 4টায় হয়তো সেটা আরও কিছুটা বাড়তে পারে। এবং ভোট কেন্দ্রের বাইরে যেহেতু এখন ভোট শেষ, ভোটাধিকার প্রয়োগ শেষ, তারপরেও যারা আছেন তারা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এর আগে আমরা সকাল থেকে দেখেছি উৎসব মুখর পরিবেশে কিন্তু ক্যাম্পাসে ভোট অনুষ্ঠিত হচ্ছেন। যারা প্রার্থী আছেন তারা ভোটারদেরকে ব্যালট নাম্বার দিয়ে শেষ মুহূর্তে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। এমন একটা পরিস্থিতি কিন্তু ছিল, কিছু পাল্টা অভিযোগ ছিল, কিন্তু নির্বাচন কমিশনের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলছেন যে ভোটের শুরু থেকে বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু তারা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছেন সেটা কিন্তু শেষ পর্যন্ত তারা অব্যাহত রাখবেন, এমন কথা কিন্তু নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন। এবং এই যেই কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি বিজ্ঞান অনুষদ, সেখানে কিন্তু 2টি এলইডির মধ্য দিয়ে কেন্দ্রের যে ভেতরের পরিস্থিতি সেটা প্রদর্শন করা হচ্ছিল। কিন্তু এখানে যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা প্রার্থী আছেন, প্রতিনিধিরা আছেন, তারা অভিযোগ করছেন প্রায় 1 ঘন্টা 3টার পর থেকে তারা কিন্তু 2টা এলইডি অনেকক্ষণ বন্ধ ছিল এবং এটা নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখন আবার ভোট কেন্দ্রে যে এলইডি প্রদর্শন সেটা চালু হয়েছে, এটা নিয়ে একটা অভিযোগ ছিল। তবে সামগ্রিকভাবে যখন আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা বলছেন যে 35 বছর পর চাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন তারা উপভোগ করছেন। একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া শুরু হলো 35 বছর পর, সেই 35 বছরের ধারাবাহিকতা অর্থাৎ গণতান্ত্রিক যে ধারা চাকসু নির্বাচনে সেটা যেন অব্যাহত থাকে সে প্রত্যাশা তারা করছেন। এবং যারা জয়ী কিংবা পরাজিত হবেন, সব যারা প্রার্থী আছেন তারা ছাত্র অধিকার নিয়ে আন্দোলন অব্যাহত রাখবেন, এমন প্রত্যাশা কিন্তু ভোটারদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। মঙ্গলবার রাতে দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি হয়। পাক সেনাবাহিনীর হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। আহত হয়েছেন শতাধিক মানুষ। বিশ্লেষকরা বলছেন শাহবাজ সরকারের পাল্টা আক্রমণ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনা পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে। টানাপোড়েন থাকা সত্ত্বেও বহুকাল স্থিতিশীল সম্পর্ক বজায় রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা দেখা দিলেও তা কৌশল খাটিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালানো হয়। তবে ব্যতিক্রম দেখা যায় গত সপ্তাহে, যখন ইসলামাবাদ ও কাবুল পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ধারাবাহিকতায় সংঘাত বন্ধের ঘোষণা অগ্রাহ্য করে মঙ্গলবার উত্তর পশ্চিম সীমান্তে ফের মুখোমুখি হয় পাকিস্তান ও আফগান বাহিনী। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, আফগান সেনারা তাদের উপর অপ্ররোচিত হামলা চালায়, যার জবাবে সীমান্তের কয়েকটি সামরিক পোস্ট ও ট্যাঙ্ক ধ্বংস করে পাকিস্তানি বাহিনী। ভোর থেকেই এই সংঘাত চলছে। সীমান্ত এলাকার কাছাকাছি বসবাসকারী লোকেরা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমরা সবাই চিন্তিত, তাই উভয় দেশকে এই যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করছি। কাবুলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সম্পর্ক উন্নয়নের যে ইঙ্গিত মিলেছিল, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে তা ভেস্তে গেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি ও অন্যান্য গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও তা অস্বীকার করে তালেবান সরকার। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় পাকিস্তান এখন এক নতুন নীতি অনুসরণ করছে, যা অনুযায়ী আফগানিস্তান পাকিস্তানে হামলা করলে ইসলামাবাদও পাল্টা আঘাত করবে। একে তারা নিউ নর্মাল বলে আখ্যা দিচ্ছেন। এই নীতি ভারতের সাম্প্রতিক সীমান্তের ওপারে পাল্টা হামলার কৌশলের মতো, যদিও পাকিস্তান তখন ভারতের এই অবস্থানের সমালোচনা করেছিল। এরই মধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের নয়াদিল্লি সফরে যান। ভারত ও আফগানিস্তানের এই বাড়তে থাকা বন্ধুত্বকে পাকিস্তান এখন নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে। ইসলামাবাদের আশঙ্কা, কাবুল ও নয়াদিল্লি মিলে পাকিস্তান বিরোধী তৎপরতা চালাতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটি সহ বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 9 জন। হামলার মধ্যেই আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে আশ্বস্ত করার পরও হামাস নিজ থেকে নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।
গাজায় 2 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামাস ইসরায়েল সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন বিশ্বের 28 দেশের নেতা। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই নিজেদের প্রিয় ভূমিতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ট্রাম্পের 20 দফায় যুদ্ধবিরতি চুক্তিতে হামাস ইসরায়েলের সংঘাত শেষ হওয়ার কথা থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয় গাজা সিটির পার্শ্ববর্তী অঞ্চল সুজাইয়া, উত্তর গাজা, জাবালিয়া সহ বিভিন্ন এলাকায়। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এরই মধ্যে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করায় উপত্যকাটিতে প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ধারণা করা হচ্ছে অভিযুক্তরা হামাস বিরোধী কোনো সংগঠনের সদস্য ছিলেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাস নিরস্ত্র হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের আশ্বস্ত করেছে। তবে গোষ্ঠীটি যদি তা না করে যুক্তরাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে, এখন তার অর্ধেক ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হবে। এ সময় হামাস নিহত জিম্মিদের মরদেহ ধীর গতিতে ফেরত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজা উপত্যকায় আশার আলো দেখা গেলেও পশ্চিম তীরের দখলদারিত্ব বজায় রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি কারাগার থেকে ফেরা ফিলিস্তিনিদের বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান ও ভাঙচুর চালাচ্ছে তারা। অন্যদিকে গাজা উপত্যকাকে পুনর্নির্মাণ করতে $70 বিলিয়ন প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না মন্তব্য করেন তিনি। এ সময় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের পরজীবী বলে আখ্যা দেন আরাকচি। এদিকে গত জুন মাসে ইরানের 12 দিনের যুদ্ধে তেহরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে তথ্য প্রকাশ করেছে দ্য গ্রেজন নামের এক অনুসন্ধানী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র ইরান বাগযুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। ইসরায়েলের পার্লামেন্টে ইরানকে মধ্যপ্রাচ্যের জুলুমকারী রাষ্ট্র হিসেবে দাবি করেন ট্রাম্প। এছাড়া খামেনি প্রশাসনকে লাখ লাখ মানুষের হত্যাকারী হিসেবেও আখ্যা দেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর এবার ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যমে আরাকচি ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী করেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলেন, এমন মানুষের মুখে শান্তির কথা মানায় না। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের পরজীবী ও জুলুমকারী আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দশকের পর দশক ওয়াশিংটনকে তেল আবিব নিজেদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে আসছে। সাম্প্রতিক এক অনুসন্ধানে আরও বিস্ফোরক তথ্য ফাঁস করেছে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য গ্রেজন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত তেল আবিবের একটি গোপন সামরিক বাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি আঘাত এনেছিল বলে দাবি করেছে দ্য গ্রেজন। সাইট 81 নামে পরিচিত সেই স্থাপনাটি বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্সের নিচে গোপনে গড়ে তোলা হয়েছিল। এটি ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের মূল কেন্দ্র ছিল বলেও এই প্রতিবেদনে দাবি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 57 জন আহত হন। এমনকি হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহরও। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে রাসায়নিক ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয়ে আলোচনার কথা রয়েছে। জ্বালানি স্থাপনা ধ্বংসের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই এবার ইউক্রেনের হাসপাতাল ও জাতিসংঘের ত্রাণবহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হন। হামলার পর ওই হাসপাতাল থেকে অন্তত 50 জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে খেরসনে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সময় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় রুশ বাহিনী। এতে কেউ হতাহত না হলেও 2টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জাতিসংঘ ও ইউক্রেনের কর্মকর্তারা।
খার্কিভে রুশ বাহিনীর হামলাকে সন্ত্রাসী আক্রমণ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, শীত আসার আগে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করে আসছে রাশিয়া, যাতে বাসিন্দারা বিদ্যুৎবিহীন থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে। এ সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউক্রেনের শান্তির গতি সৃষ্টির নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে খেরসনে জাতিসংঘের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইউক্রেন জুড়ে চলমান হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার, যেখানে আলোচনার মূল এজেন্ডায় রয়েছে ইউক্রেনকে শক্তিশালী রাসায়নিক ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয়। এ ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হবে সেটি, যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এমনকি মস্কো পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম হবে। এর আগে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে ইউক্রেনকে টমাহক সরবরাহের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র হচ্ছে ওয়াশিংটন বেইজিং শুল্ক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সয়াবিন কেনা বন্ধ করায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি ট্রাম্পের। বেনজির বিক্ষোভের সুযোগ নিল মাদাগাস্কারের সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পর ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী। পরে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বৈধতা দেয় মাদাগাস্কারের সাংবিধানিক আদালত। সেনাবাহিনীর প্রভাবশালী ইউনিট ক্যাপসাটের দলনেতাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়ার পাশাপাশি আগামী 2 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন আদালত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে মাদাগাস্কারে ব্যাপক আন্দোলনের মধ্যেই দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। তার অবর্তমানে অভিশংসনের সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় মঙ্গলবার ভোটের আয়োজন করে দেশটির পার্লামেন্ট। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটের ভিত্তিতে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ঘোষণা দেয় পার্লামেন্ট। মাদাগাস্কারের রাষ্ট্রপতি হয়েও আন্দ্রি রাজোয়েলিনা পদটির মর্যাদা এবং নিরপেক্ষতার অবমাননা করেছেন। তার সমর্থকদের সুবিধার জন্য জনসম্পদকে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন। তাই সংবিধানের অনুচ্ছেদ 40-এর এক প্রয়োগে জাতীয় পরিষদে বৈঠকের মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে তার সুস্পষ্ট অসঙ্গতি এবং স্বার্থের দ্বন্দ্বের কারণে স্থায়ীভাবে বরখাস্ত ঘোষণা করা হচ্ছে। এদিকে আন্দ্রে রাজোয়েলিনার দেশ ত্যাগের পর প্রেসিডেন্টের আসন শূন্য ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাজোয়েলিনা এখন দেশে নেই এবং দায়িত্ব পালনে অক্ষম, যা ক্ষমতা ত্যাগের সমতুল্য। এই অবস্থায় সেনা কর্মকর্তা কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সংবিধানের 53 অনুচ্ছেদ অনুসারে 30 থেকে 60 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। এই ঘোষণা আসার কিছুক্ষণ আগে রাজধানী আন্তানানারিভোর প্রেসিডেন্সিয়াল প্রাসাদ দখল করে ক্ষমতা নেয়ার ঘোষণা দেয় সেনা প্রশাসন কেন্দ্র ক্যাপসাট। জানায়, অন্তর্বর্তীকালীন সময়ে দেশটির নেতৃত্ব যৌথভাবে সামরিক কর্মকর্তারা পালন করবেন। এই শাসন ব্যবস্থা 2 বছর স্থায়ী হবে এবং এর মধ্যে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এই অবস্থায় সাংবিধানিক আদালত, নির্বাচন কমিশন, সিনেট, মানবাধিকার প্রতিরক্ষা পরিষদ ও হাই কোর্ট অফ জাস্টিস সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে জাতীয় পরিষদ কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী নেতা চার্লি কার্কের হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সম্প্রতি অনুসন্ধান বিষয়ক প্রতিষ্ঠান দ্য গ্রেজনের এক প্রতিবেদনে উঠেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এতে দাবি করা হয়েছে, কার্ককে হত্যার কয়েকদিন আগে তার প্রতিষ্ঠানে অর্থায়ন বন্ধ করে দেন ইসরায়েলের ধনকুবের রবার্ট শিলম্যান। এদিকে কার্কের 32তম জন্মদিন উপলক্ষে তাকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এবার তার হত্যার পেছনের রহস্য উদ্ঘাটনের সময় উঠে আসছে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ। মূলত কার্কের নেতৃত্বাধীন ফিনিক্সের টার্নিং পয়েন্ট ইউএসএ মার্কিন ইসরায়েলি ধনকুবেরদের অর্থ দিয়ে গড়ে উঠেছে। তবে তার মৃত্যুর কিছুদিন আগেই প্রতিষ্ঠানের অন্যতম অর্থদাতা ও বিলিনিয়ার রবার্ট শিলম্যান হঠাৎ করেই বন্ধ করে দেন অর্থায়ন।
শিলম্যানের এমন সিদ্ধান্তের পেছনের কারণ সামনে নিয়ে এসেছে অনুসন্ধান বিষয়ক প্রতিষ্ঠান দ্য গ্রে জোন। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বিষয়ক প্রচলিত অবস্থান থেকে সরে এসে সমালোচনা মুখর হয়েছিলেন কার্ক। মৃত্যুর কিছুদিন আগে কার্ক অভিযোগ করেছিলেন কিছু ইহুদি ব্যবসায়ী তার বক্তব্য নিয়ন্ত্রণ করতে চাইছে। দ্য গ্রে জোনের অনুসন্ধানে জানা যায় গত আগস্টে নিউ ইয়র্কের হ্যাম্পটনে এক গোপন বৈঠকে ইসরায়েলি সমর্থকরা কার্কের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করেন যেন তিনি টাকার কার্লসন ও মার্জারি টেলর গ্রিনের মতো ইসরায়েলের সমালোচনাকারীদের আমন্ত্রণ বাতিল করে দেন, কিন্তু কার্ক সেই চাপ প্রত্যাখ্যান করেন। ঠিক এক সপ্তাহ পর ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। শিলম্যান শুধু টার্নিং পয়েন্ট নয়, ইসরায়েলপন্থী ডেভিড হরোভিটস ফ্রিডম সেন্টার, আমেরিকান ফ্রিডম অ্যালায়েন্স, এমনকি ইসলাম বিরোধী সংগঠনগুলোকেও দীর্ঘদিন অর্থ দিয়েছে। এরপর থেকে আলোচনায় উঠে আসে এই হত্যাকাণ্ডের পেছনে আদৌ কোনো সংগঠিত নেটওয়ার্ক আছে কিনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই ঘটনাকে রক্ষণশীলদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছেন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে তিনি কার্ককে শহীদ হিসেবে আখ্যা দেন। এদিন কার্কের স্ত্রী এরিকা কার্কের হাতে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবর 24 তারিখকে ন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স ফর চার্লি কার্ক হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ নিয়েছে নতুন এক মোড়। যুক্তরাষ্ট্রের সয়াবিন কেনা বন্ধ করায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি সমুদ্রপথে মালামাল পরিবহনকারী কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত বন্দরে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে দুই দেশ। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন চলছে বহুদিন ধরে। এমন পরিস্থিতিতে এবার চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শেষ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সয়াবিন কিনছে না, এতে চাষিরা সমস্যায় পড়ছে। বেইজিং এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক বৈরী আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি প্রতিশোধ হিসেবে চীনের সঙ্গে ভোজ্য তেল এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রই আগে চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তেজনা বাড়িয়েছে। সেই পদক্ষেপের জবাব হিসেবেই যুক্তরাষ্ট্রের সয়াবিন কিনছে না চীন। যদিও ইলেকট্রনিক্স, গাড়ি ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান রফতানিতে নিয়ন্ত্রণ কঠোর করেছে দেশটি। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে বেশ কিছু বড় পরিবর্তন ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজগুলোর ওপর অতিরিক্ত বন্দর ফি আরোপ শুরু করেছে। দুই দেশের নেয়া পদক্ষেপের কারণে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার সহ বৈশ্বিক বাণিজ্যকে প্রভাবিত করেছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই পদক্ষেপে সমুদ্রপথ এখন বাণিজ্য যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সম্প্রতি চীনের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রফতানিতে চীনের কঠোর নিয়ন্ত্রণ আরোপের জবাবে এ পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনার পরিক্রমায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও খারাপ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ভেনেজুয়েলার উপকূলে মাদক পাচারের অভিযোগে একটি নৌকায় আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, হামলার শিকার নৌকাটিতে থাকা ব্যক্তিরা মাদক পাচার সহ একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিল, যদিও সেখানে কোনো সংগঠনের নাম উল্লেখ করেননি ট্রাম্প। এ নিয়ে ভেনেজুয়েলা উপকূলে পঞ্চমবারের মতো এমন হামলার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানির বার্লিনে চলছে ঐতিহ্যবাহী আলোর উৎসব। সন্ধ্যা নামতে চোখ ধাঁধানো বর্ণিল আলোয় ছেয়ে যায় শহর। দেশি বিদেশি পর্যটকের ভিড়। মেক্সিকোয় ভয়াবহ বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার উদ্ধারকর্মী। বন্যায় ধ্বংস হয়েছে রাস্তাঘাট, গাছপালা ও অবকাঠামো। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
7 দিন পেরিয়ে গেলেও মেক্সিকোয় এখনো চলছে উদ্ধার কাজ। বন্যায় দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ধসে পড়েছে বহু সেতু ও রাস্তা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দেশটির হিদালগো ও ভেরাক্রুজ প্রদেশে। হতাহত হন বহু মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির প্রেসিডেন্ট জানান, উদ্ধার কাজে সশস্ত্র বাহিনীর 10,000-এর বেশি সদস্য কাজ করছেন। ভয়াবহ বন্যায় ধ্বংস হয় বহু ঘরবাড়ি ও গাছপালা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো। মেক্সিকো সরকার জানায়, হাজার হাজার উদ্ধারকর্মীকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কাজেও নিয়োজিত আছে অনেকে। আমাদের পরিবারের একটা ছোট্ট ঘর ছিল এই পাহাড়ের কাছেই। বন্যায় পাহাড়টা ধসে পড়ে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি, তবুও উদ্ধারকর্মীরা খুঁজে চলেছেন। এখন তারা ধীরে ধীরে আশা হারাচ্ছেন। আমরা বেশ কয়েকদিন ধরে বন্যার কাজে নিয়োজিত আছি। সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। আমরা সব এলাকায় যাব এবং বাসিন্দাদের থেকে তথ্য সংগ্রহ করব। বন্যায় মেক্সিকোর যে 5টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল, বেশিরভাগ এলাকায় পুনরায় তা চালু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হয়েছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট লেউটোবি লাকি লাকি। অগ্নুৎপাতে 10 কিলোমিটার দূর থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। আশেপাশের গ্রামের কৃষক মাঠে কাজ করতে পারছেন না এই ধোঁয়ার প্রভাবে। জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আগ্নেয়গিরির চূড়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত হিকং গ্রাম। ধোঁয়া আর ছায়ের কণায় ছেয়ে গেছে গ্রামটি। স্থানীয় সময় বুধবার প্রায় 9 মিনিট ধরে অগ্নুৎপাত হয় মাউন্ট লেউটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে। ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় 10 কিলোমিটার উঁচুতে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানায়, অগ্নুৎপাতের কারণে আশেপাশের এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভোগান্তিতে পড়েছেন গ্রামের বাসিন্দারা। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির কাছে বসবাসকারী বহু মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। হঠাৎ একটা গর্জনের আওয়াজ শুনতে পাই, পরে দেখি চারিদিকে ধোঁয়া। উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছেন। এর আগে জুলাই এবং আগস্টেও আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছিল, যার কারণে এলাকায় বিমান চলাচলও ব্যাঘাত ঘটে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জর্জিয়ায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। একটি দ্রুত গতির ট্রাক ভ্যানটিতে ধাক্কা দেওয়ার পরই তাতে আগুন ধরে যায়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই মারা যান। দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র জানান, স্থানীয় সময় সোমবার আটলান্টা থেকে প্রায় 62 মাইল উত্তর পূর্বে জ্যাকসন কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। স্থানীয় সময় বুধবার ভারতের একটি হাসপাতালে 80 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার জানায়, ওডিঙ্গা হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশের নেতা। রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে ছিলেন এক প্রতীকী ব্যক্তিত্ব। 5 বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ের মুখ দেখেননি তিনি। 2007 সালের নির্বাচনের পর সহিংসতায় নিহত হয়ে 1000-এরও বেশি মানুষ। পরিস্থিতি সামলাতে জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হন ওডিঙ্গা। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুমড়ো প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতলেন এক প্রকৌশলী। তার উৎপাদিত কুমড়োটির ওজন ছিল 2346 পাউন্ড, প্রায় 1064 কেজির সমান। সেরা প্রতিযোগী হিসেবে $20,000 পুরস্কার পান তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে অনুষ্ঠিত হল 52তম বিশ্ব কুমড়ো ওজন প্রতিযোগিতা। এতে প্রিসিশন পাম্পকিন নামে পরিচিত বিশাল কুমড়ো নিয়ে বিজয়ী হন সান্তা রোজার বাসিন্দা প্রকৌশলী ব্র্যান্ডন ডসন। তার কুমড়োটির ওজন ছিল 2346 পাউন্ড বা প্রায় 1064 কেজি, যা ছোট্ট একটি গাড়ির সমান ভারী। ডসন পেশা ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি রিভিয়ানে কর্মরত একজন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার। তবে শখের বশে গত 5 বছর ধরে তিনি বিশাল কুমড়ো চাষ করছেন। কুমড়ো চাষেও তার পেশাগত দক্ষতা কাজে লেগেছে বলে জানান তিনি। বিশেষ করে পানি ও
ও সার ব্যবহারের ক্ষেত্রে। গত বছর মাত্র 6 পাউন্ডের জন্য হেরে গিয়েছিলাম। এবার লক্ষ্যই ছিল জেতার। পরিবারের সবাইকে নিয়ে চাষাবাদ করেন ব্র্যান্ডন ডসন। 4 ও 2 বছরের সন্তান নিয়ে তিনি নিয়মিত কুমড়ার খেতে যান। প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর মঞ্চে উঠে 2 সন্তানকে কুমড়োর উপর বসিয়ে আনন্দ ভাগ করে নেন। ডসনের প্রিসিশন পাম্পকিন দিনে 50 থেকে 70 পাউন্ড পর্যন্ত ওজন বাড়াতো বলে জানান ব্র্যান্ডন। এবছর প্রতিযোগিতায় বিজয়ের জন্য তিনি পেয়েছেন $20,000 মার্কিন পুরস্কার। আকারে ও ওজনে এটি এমন এক কুমড়ো যা এখন স্থানীয়দের চোখে এক প্রকার বিস্ময় ফলে পরিণত হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জার্মানির রাজধানী বার্লিনে প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হয়েছে আলোর উৎসব ফেস্টিভ্যাল অব লাইটস। 8 অক্টোবর থেকে শুরু হওয়া বর্ণিল আলোর এই উৎসব চলবে 15 অক্টোবর পর্যন্ত। বিটু বড়ুয়ার রিপোর্ট। মানুষের জীবন, প্রেম, ইতিহাস, জীববৈচিত্র্য, আনন্দ ও বেদনাকে সঙ্গে নিয়ে লেটস শাইন টুগেদার শিরোনামে আলোর উৎসবে মাতোয়ারা জার্মানির রাজধানী বার্লিন। গেল সপ্তাহের বুধবার থেকে সন্ধ্যা নামতেই নগরীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এবং রাষ্ট্রীয় ভবনগুলোতে লেজারের বর্ণিল আলোর প্রক্ষেপণ নজর কাটছে সবার। উৎসবকে আরো রাঙিয়ে দিতে সন্ধ্যা নামতেই নগরীর সবখানেই বসে সঙ্গীতের আসর। জমকালো এই লাইটস অফ ফেস্টিভ্যালে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে অংশ নেন স্থানীয়রাও। আমি তাজিকিস্তান থেকে এসেছি। প্রতি বছরের মতো এবারও উৎসবে যোগ দিয়েছি লেজার আলো উপভোগ করতে। গত বছর আমি এসেছিলাম, তবে এ বছরের থিমটা ভালো লেগেছে, আবারও আসতে চাই। শহরের প্রায় প্রতিটি স্পটে ঘুরে ঘুরে আমরা আলোর খেলা দেখছি। এখনো আরো অনেক জায়গায় যাওয়া বাকি। ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে আনন্দে শামিল হতে। আয়োজকরা জানান, লেজারের আলো প্রক্ষেপণের মধ্য দিয়ে মানুষ, সভ্যতা, জীববৈচিত্র্য ও বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে সব মানুষের মধ্যে সৃষ্টিশীলতাকে জাগিয়ে তুলে একটি শান্তির পৃথিবী গড়ার দিকে এগিয়ে যাওয়া। বেশ কয়েক বছর ধরে বার্লিনের এই লাইট অফ ফেস্টিভ্যাল সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বৈচিত্র্যময় পৃথিবীর সকল সৃষ্টিকে বুঝতে এবং জীবনকে ক্ষণিকের জন্য হলেও রাঙিয়ে তুলতে এই আলোর উৎসবে যোগ দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করছে উৎসবে যোগ দেয়া অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি। পাক বাহিনীর হামলায় নিহত 15, আহত শতাধিক, দাবি তালেবান সরকারের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর হামলা, 9 জন নিহত, আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর। হামাস নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং জেনজির বিক্ষোভের সুযোগ নিল মাদাগাস্কারের সেনাবাহিনী। প্রেসিডেন্টকে অভিশংসনের পর রাষ্ট্র ক্ষমতায় সামরিক বাহিনী। 60 দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ আদালতের। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মোদিন। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।